এক্সপেরিয়েন্স নাই যে আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো ফলত আমি একটু লিখে নিয়ে আসছি, আমি লিখিত বক্তব্য পাঠ করব। সিনেমা ব্যবসা আমার পেশা, তবে আমি আজ সমসাময়িক সিনেমা নিয়ে বিশেষ কিছু বলবো না। সমসাময়িক সিনেমা নিয়ে বলবো না এই কারণে না যে সিনেমা নিয়ে বলার এখতিয়ার বা জানাশোনা আমার নাই। সিনেমা নিয়ে বলবো না এই কারণে যে সিনেমা নিয়ে বলার আগে কিছু মতাদর্শিক প্রশ্নের মীমাংসা আমাদের করতে হবে। এই প্রশ্নগুলোর মীমাংসা করা না গেলে আমাদের সিনেমার যত নীতিমালা বা প্রাতিষ্ঠানিক পুনর্গঠন আমরা করি না কেন, সিনেমা নিয়ে আমরা বেশি দূর যেতে পারবো না এবং এই সিনেমা আমাদের গণমানুষের কোনো কাজে আসবে না। গুস্তাখি মাফ করবেন, আজ আমাদের আলোচনার বিষয় বিশেষজ্ঞরা নির্ধারণ করেছেন কালচারাল পলিটিক্স। আমি এই বিষয়ে যে দু চার কথা জানি তা দিয়ে শুরু করব। চেষ্টা করব সিনেমার আঙিনায় বিচরণ করতে, তবে এই বিষয়ে বলতে হলে ইতিহাসের নানা তর্কে আমি জিগজ্যাগ করব, কিছুটা জাকসাপোজ করব, এদিক ওদিক হাতড়ে বেড়াবো। কেননা কালচারাল পলিটিক্স নিয়ে আলাপ করতে গেলে বিসমিল্লাহ আমাদের যে জিনিসটা একটু বুঝতে হবে হচ্ছে কালচারাল পলিটি। বাংলার যে কালচারাল পলিটি, পলিটি বলতে আমি বোঝাচ্ছি আমাদের সাংস্কৃতিক জমিনের কথা, যে জমিনের উপর দাঁড়িয়ে আমি, আপনি, আমরা কালচারাল পলিটিক্সটা করব সামনের বাংলাদেশে। কেউ না জানে এই পলিটিক্সেরই অপর নাম আপনার শিল্পকর্ম, যেমন সিনেমা, যেটা আজ আমাদের উসিলা। আপনাদের ধৈর্য ধারণের জন্য অগ্রিম ধন্যবাদ। 7 অক্টোবর 2023 ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন হামাস অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে তথা স্যাটেলাইট ইসরায়েলে হামলা করল, যার জবাবে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা শুরু করলো ফিলিস্তিনি মুসলমানদের উপর, যা এখনো চলমান। তোমরা জানেন, দেখছে, এখনো টিভিতে দেখতে পাচ্ছেন এটা। এই গণহত্যার বিরুদ্ধে মুসলিম আরব বিশ্ব ন্যাক্কারজনকভাবে চুপ রইল এবং বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে পশ্চিমা বিশ্বের নাগরিকেরা এই গণহত্যার প্রতিবাদে উত্তাল হলো। অবাক করার মতো কাণ্ড বটে। যদিও যুদ্ধ এখনো থামেনি, তবু হামাসের এই হামলা একটি যুগান্তকারী ঘটনার জন্ম দিল। মোটা দাগে তাত্ত্বিকের ভাষায় বলতে গেলে এটাকে আমি বলবো দ্য এন্ড অফ লিবারালিজম। এই ব্যাখ্যা নিয়ে তর্ক থাকতে পারে, তবে কট্টর জায়নবাদীদের বিরুদ্ধে পশ্চিমা ইহুদিদের যে রাজনৈতিক অবস্থান, তা এই তর্কটা যেন খানিকটা উস্কে দেয়। নবীজির ব্যঙ্গচিত্র একে শার্লি হেবডোর বিশ্বব্যাপী জনশ্রী শার্লি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের আওতার বাইরে কিন্তু ঢাকার লিবারাল সমাজও যেতে পারেনি। লিবারালদের প্রোফাইল পিকচারে ফরাসি আভা, দোহাই পলিটিক্যাল কারেক্টনেস, দোহাই গুড মুসলিম বনাম ব্যাড মুসলিম। কেন জানেন লিবারাল পলিটিক্সের অন্যতম উপকরণ এই পলিটিক্যাল কারেক্টনেস। ফলত হামাসের এই যুগান্তকারী হামলার প্রথম শহীদ পলিটিক্যাল কারেক্টনেস, যার অপর নাম লিবারালিজম। ফিলিস্তিন আমাদের আবার মনে করিয়ে দিল দুনিয়ার লিবারালদের হারানোর কিছু নেই পলিটিক্যাল কারেক্টনেস ছাড়া। বিশ্বব্যাপী বিভিন্ন কালচারের মানুষ একটা নয়া পলিটিক্যাল কমিউনিটি তৈরি করলো, যার ভিত্তি সলিডারিটি, যার উদ্দেশ্য ইমানসিপেটরি পলিটিক্স, যার পতাকা খাফিয়া। এই ডাইভার্স কালচারাল কমিউনিটি ইসলাম সম্পর্কে পশ্চিমা কালচারাল ইন্ডাস্ট্রির যে ন্যারেটিভ, তার ভিত্তিমূল্য আঘাত করলো। ন্যারেটিভটা বুঝতে আমরা ফিরে তাকাই 9 সেপ্টেম্বর 2001 টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা, শিরোনাম আল কায়দা। এরপর ইতিহাস আপনারা সবাই জানেন। পশ্চিমা মিডিয়ায় বৈশ্বিক সন্ত্রাসবাদের অপর নাম দিল ইসলাম, তবে কিছুদিন পরেই তারা এই অবস্থান থেকে সরে এসে এর নাম দিল মানবাধিকার রক্ষা। আমাদের ভাষ্য মতে এই বর্বর অসভ্য মুসলিমদের হাত থেকে আফগান নারী শিশুদের রক্ষা করতে তারা আফগানিস্তান দখল করলো। মানবাধিকার রক্ষার নতুন বর্ম হলো ওয়ার অন টেরর। যুদ্ধবাজ পশ্চিমের এই দখলদারিত্বের জাস্টিফিকেশন তৈরি করতে তারা মোটা থেকে দুটি উপপাদ্য আমাদের সামনে হাজির করলো। এক পক্ষে কালচারাল ইন্ডাস্ট্রিতে সুফি ইসলামকে প্রমোট করে সুফি ইসলামকে ইসলামের শান্তির ধারা তথা সেকুলার ইসলাম হিসেবে হাজির করলো। অপরদিকে পশ্চিমা দখলদারিত্বের বিরুদ্ধে জিহাদরত মুসলমানদের পশ্চিমা পুঁজিবাদী আধুনিক সভ্যতার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তাদের জাতিগত নিধনের লাইসেন্স নবায়ন করলো। মুসলমানদের এই একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার যে কালচারাল ইফেক্ট, তা মোটা দাগে পড়লো স্বাধীনতাকামী ভার্নাকুলার মুসলিম জাতিগুলোর উপর, যার একটি দক্ষিণ এশিয়ার মুসলমানরা। শাহরুখ খান হলেন গুড মুসলিমের নায়ক, ছবির নাম মাই নেম ইজ খান। ভারতের কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলেন, ভারতের সুফি সম্মেলনের প্রধান অতিথির আসন গ্রহণ করলেন।
যদিও বা এর আগেই ভারত বৈশ্বিক ওয়ার অন টেররের নতুন ফ্রন্ট হিসেবে তার অবস্থান জারি করেছিল। ভারতের এই ফ্রন্টে যোগ দিয়ে ক্ষমতা এলেন শেখ হাসিনা, আর বাংলাদেশের সাংস্কৃতিক জমিনে প্রথিত হল সেকুলার বনাম ইসলাম দ্বন্দ্ব। খেয়াল করে দেখবেন, এর আগেই অগ্রজ চলচ্চিত্রকার মরহুম তারেক মাসুদ তার মাটির ময়না ও রানও চলচ্চিত্রের ঠিক এই দ্বন্দ্বটাই বোঝার চেষ্টা করেছিলেন। মরহুমের আত্মার প্রতি সম্মান দেখিয়ে বলবো, তারেক মাসুদের ছবি দুটিতে এই প্রশ্নের একটি পশ্চিমা সেকুলার দৃষ্টিভঙ্গির সমাধান খুঁজেছেন। তিনি ইসলামকে দেখার পশ্চিমের যে গেজ, তার বাইরে ঠিক একটা বেরোতে পারেননি। লোকজ ইসলাম, যা আমরা শব্দের অভাবে বলে থাকি সুফি ইসলামের বাংলা সংস্করণ, এটিকে আমাদের সেকুলার চেহারা হিসেবে আঁকতে চেয়েছেন। অথচ পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জেহাদরত দক্ষিণ এশিয়ার মুসলমানদের শ্রেণী সংগ্রামের চেহারাটা তিনি কিছুটা উজ্জ্বল গেলেন। আমি ইরানে 2001 সালে আহমদ সফা রাষ্ট্রসভা আয়োজিত ক্রুসেড জেহাদ ও শ্রেণী সংগ্রাম সভায় পঠিত ফরহাদ মজারের লেখার কিছু অংশ এখানে উদ্ধৃতি করব। জর্জ বুশের এই ক্রুসেড একই সঙ্গে বর্ণবাদী যুদ্ধ। সেই কারণে আরব, আফগান ও ইসলাম প্রধান দেশের জনগোষ্ঠীকে বর্বর, ট্রাইবাল ও পশ্চাৎপদ প্রমাণ তাকে করতেই হচ্ছে। কারণ কাউকে অমানুষ বা সভ্য জগতের অংশ নয় প্রমাণ করা গেলেই তাকে সহজে বোমা মেরে হত্যা করলে কোনো দয়া বা মায়া মমতা জাগে না। এই যুদ্ধ ক্রুসেড এই কারণে যে জর্জ বুশ ও টনি ব্লেয়ারকে একটি মতদর্শ হিসেবে জঙ্গি ইসলামের ও জঙ্গি মুসলমানদের মোকাবেলা করতেই হবে। তেল ও গ্যাসের দখল থেকে মুসলমানদের উৎখাত করতেই হবে। তারা সেটা জানেন এবং আগে থাকতেই এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলে বলে তারা বারবার ঘোষণা দিয়েছেন। কিন্তু মুসলমানদের বিভক্ত রাখার জন্য তাদের বলতে হচ্ছে এই যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়, মুসলমানদের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ নাকি সন্ত্রাসীদের বিরুদ্ধে। মনে আছে কিনা ভিয়েতনাম যুদ্ধের সময় বলা হয়েছিল এই যুদ্ধ ভিয়েতনামীদের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসী কমিউনিস্টদের বিরুদ্ধে, যারা স্বাধীনতা ও সভ্যতার শত্রু। ইরাকে অর্থনৈতিক অবরোধ ঠিকই জারি রয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি হামলা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ হয়নি, চলছে। ক্রুসেড নামে যুদ্ধের মতদর্শ দুই ক্ষেত্রে উল্টোভাবে হাজির হচ্ছে। বুশ আর টনি ব্লেয়ার তাদের ক্রুসেডকে বলছেন ইনফিনিট জাস্টিস, বলছেন অপারেশন ইনডিউরিং ফ্রিডম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। অন্যদিকে ওসামা, মোল্লা ওমর আর তালেবানরা একে বলছে জেহাদ, আল্লাহর পথে সংগ্রাম। যদি এটা জ্বালানি যুদ্ধ হয় এবং তেল ও গ্যাস যদি ইসলাম প্রধান দেশগুলোতেই থাকে, তাহলে সাম্রাজ্যবাদীর লুণ্ঠনের বিরুদ্ধে লড়বার আর কি মতদর্শ তেল সমৃদ্ধ দেশগুলোর জনগণের রয়েছে? কি বলে তারা এই যুদ্ধে সৈনিক সংগ্রহ করবে? যে যুদ্ধ বৈশ্বিক, তার যোদ্ধা নিশ্চয়ই এক দেশের হবে না। সত্যি যে আফগানিস্তানে বাংলাদেশের তরুণরাও লড়তে গিয়েছে। কি ভাষায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করলে সেটা আমাদের কাছে মৌলবাদ বলে মনে হবে না। এই কালে বিশ্ব পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বর্তমান কাল পড়বে শ্রেণী সংগ্রামের ভাষা কি হবে? মজহব 2001। তখন তারেক মাসুদের ছবিগুলোতে আমরা এই প্রশ্নের সদুত্তর পাইনি। আর এখন এই প্রশ্ন উজ্জ্বল থেকে গেলে আমরা আমাদের সাংস্কৃতিক জন্মের অরূপ রূপ কিছু বুঝতে পারবো না। এখন আমরা বুঝতে পারি কেন 2009-এর পর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ মৌলবাদ হয়ে উঠল। বলার অপেক্ষা রাখে না, আওয়ামী লীগ ওয়ার অন টেররের বাংলাদেশি সংস্কারের স্থানিক যে রূপ দিল তার অপর নাম মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি বাঙালি জাতিবাদীরা, আর এর বিপক্ষে শক্তি জেহাদি মুসলমান। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের পর তাই ভারতীয় যে গদি মিডিয়া যখন বাংলাদেশ পাকিস্তানকে আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে বলে এর তুল্য, আমরা আর অবাক হই না। বরং ভারতের এই ইসলামোফোবিয়া বৈশ্বিক দরবারে তেমন পাত্তা পেল না। কারণ ততদিনে ফিলিস্তিন সেই ফোবিয়া জড়িয়ে দিয়েছে। পশ্চিমা মধ্যপুষ্ট জায়নবাদীরা ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে যে বিশ্বব্যাপী শক্তিশালী কালচারাল ফ্রন্ট হাজির রয়েছে, সেটি সফল পেল বাংলাদেশের মজলুম ছাত্র জনতা। পশ্চিমা আধুনিকতার তৈরি মানবাধিকার নামক অস্ত্রে সে নিজে ঘায়েল হচ্ছে। ভুলে যাবেন না, এই লড়াইয়ের নতুন ফল এখন বাংলাদেশ। এক্ষণে আমি আপনাদের নয়া সাংস্কৃতিক জমির একটা সয়েল টেস্ট দিলাম। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সেকুলার বনাম ইসলাম দ্বন্দ্বটার সুরাহা করেছি। তাই আমরা আর পহেলা বৈশাখের বর্ষবরণ উদযাপন কি বাঙালি সংস্কৃতি নাকি অন ইসলামিক সংস্কৃতি, এমন কুতর্কের ফাঁদে আর পা দেব না। কেননা সোকল
এই সেকুলার বাঙালি জাতিবাদীদের যে কালচারাল ফেসিজম তাকে আমরা রক্ত দিয়ে প্রত্যাখ্যান করেছি। এই নয়া সাংস্কৃতিক জমির লড়াইয়ে যদি প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ কিংবা তাদের দোষকদেরকে কেবল ভেবে থাকি, তবে বলবো আপনার লড়াইটা এখনো সংকীর্ণ। এই লড়াই দিয়ে বেশি দূর যাওয়া যাবে না। আমাদের রাজনৈতিক লড়াইয়ের বৈশ্বিক রূপটা যদি আমরা কালচারাল ফ্রন্টে অনুধাবন করতে অক্ষম হই, তবে আমাদের সিনেমা জনগণের বিশেষ কোনো কাজে আসবে না। বাংলাদেশের জনগণের নবগঠিত পলিটিক্যাল কমিউনিটির যে বিপ্লবী অভিপ্রায় তা সিনেমার পর্দায় ধরা না গেলে বাংলা সিনেমা বাংলার মাটিতেই মুখ থুবড়ে পড়বে। বিশ্ব সিনেমা দুর্গে বাদ। এবার আমি একটু পিছিয়ে ফিরে যাবো, একটু সময় নেব আমি একটু। 1947 দেশভাগের পর সদ্যগঠিত দুই সেকুলার রাষ্ট্র যথাক্রমে ভারত ও পাকিস্তান সভ্যতার জাতীয় সাংস্কৃতিক রূপ কেমন হবে এটা নিরূপণ করতে গিয়ে একটা অদ্ভুত ঝামেলায় পড়েছিল। ভারতীয় সিন্ধু সভ্যতার আদি চেহারা হরপ্পা মহেঞ্জোদারো আর্কিওলজিক্যাল সাইট পড়ে যায় পাকিস্তানে, বৌদ্ধ সভ্যতার কিছুটা অংশ আফগানিস্তানে। অন্যদিকে ভারতের ভাগ্যে পড়ে সম্রাট অশোকের সময়কালীন বৌদ্ধ সভ্যতার নিদর্শনগুলো। ফলত আদি ইন্দিক সভ্যতা দাবি তারা করতে পারছিল না, রাষ্ট্রীয়ভাবে অ্যাড্রেস করতে পারছিল না। এছাড়া ব্রিটিশ মিউজিয়ামে ঠাঁই পায় ভারতের আদিমতম শিল্পকর্মগুলোর একাংশ। যখন এই দুই দেশে জাতীয় সংগ্রহশালা মানে ন্যাশনালিজম, আমরা যেখানে এখন বক্তৃতাটা করতেছি, তৈরি করা হচ্ছে, তখন মুসলিম প্রধান পাকিস্তান এবং হিন্দু প্রধান ভারত তাদের জাতীয় সংস্কৃতির চেহারা তৈরি করতে হিমশিম খাচ্ছিল। মধ্যযুগের ইসলামিক সভ্যতার কিছু স্থাপত্য ছাড়া পাকিস্তানের বলার মতো আর কিছুই রইল না, যার একটি বড় অংশ আবার উত্তর ভারতে। অন্যদিকে হিন্দু প্রধান ভারতের কাছে বুদ্ধিস্ট আর্কিওলজিক্যাল সাইটগুলো হরপ্পা মহেঞ্জোদারো আছে, শুধু বুদ্ধিস্ট আর্কিওলজিক্যাল সাইটগুলো হরপ্পা মহেঞ্জোদারো হাতছাড়া হয়ে গেছে পাকিস্তানের কাছে। যার ফলাফল আমরা এই দুই দেশের ন্যাশনাল মিউজিয়াম ঘুরে দেখতে পাবেন। দুই দেশই তাদের জাতীয় সংস্কৃতি রিক্লেম করতে আর্কিওলজিক্যাল সাইট এক্সকাভেশনের নীতিমালায় পরিবর্তন আনে। পাকিস্তান মধ্যযুগের ইসলামিক স্থাপত্য, শিলালিপি, মুদ্রা সংরক্ষণে মনোযোগী হয়। অন্যদিকে ভারত পুরাণে বর্ণিত নন্দা, মৌর্য, কুষাণা, সাতবাহনা, শুঙ্গা ডাইনেস্টির আর্কিওলজিক্যাল সাইটগুলোতে ব্যাপক প্রত্নতাত্ত্বিক গবেষণা চালায়। তার মধ্যযুগের ইসলামিক স্থাপত্য থেকে নজর সরিয়ে নেয় এবং একটি ইন্দো বুদ্ধিস্ট সভ্যতা কেন্দ্রিক জাতীয় সাংস্কৃতিক রূপ হাজির করে। ঝামেলা আরো প্রকট হয়। এরা আমি কেন বলছিলাম এই ইতিহাসটা, যখন আমরা বাংলাদেশের ক্ষেত্রে আসি, প্রকট হয় 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। বাংলাদেশ না পারলো এশিয়ান ইন্ডিক সিভিলাইজেশন ক্লেম করতে, না পারলো মধ্যযুগের ইসলামিক সিভিলাইজেশন ক্লেম করতে। এর ফলাফল আপনারা জাতীয় সংগ্রহশালায় ঢুকলে দেখতে পাবেন, এই নিস্তারে আপনারা ঢুকে দেখতে পাবেন। এটা আমাদের জাতীয় সংস্কৃতির চেহারা হয়ে উঠল বহুদা বিভক্ত। বাংলাদেশের কৃষিভিত্তিক ন্যাচারাল হিস্ট্রি, পাল ডাইনেস্টি ও তার পরবর্তী বাংলার রাজা জমিদারদের পুরাকীর্তি, আদ্যপত্য, মুদ্রা, ভাস্কর্য, লোকজ শিল্প কিংবা ফোক আর্ট, এটা একটা বর্গ। তারপর হচ্ছে ডিএড 1971 তত মুক্তিযুদ্ধ, যেন এই দুয়ের মাঝে আমাদের প্রেম করার মতো আর কিছুই রইল না। ফলত বাংলা ভাষার সাহিত্য রচনা কেন্দ্রিক পুঁথি সংগ্রহ হয়ে উঠল আমাদের বাঙালি সভ্যতার জীবন কাঠি, যার আদিরূপ আমরা ধরে থাকি চর্যাপদ। অবশ্য অধুনাকালে ওয়ারিবটের বাংলা আদিযুগের কিছু প্রত্নতাত্ত্বিক নমুনা আবিষ্কার হচ্ছে, যা আমরা এখনো আমাদের জাতীয় সংস্কৃতির পরিসরে সেভাবে যুক্ত করতে পারি নাই। বাংলা ভাষা কেন্দ্রিক আমরা 1000 বছরের ঐতিহ্য পেলাম বটে, কিন্তু আমরা বঞ্চিত হলাম আমাদের আদি ইতিহাস হতে। বাংলার পালি সাহিত্য কেবল বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ হয়ে রইল। অন্যদিকে পশ্চিমবাংলার উচ্চবর্ণের হিন্দু আধুনিক সাহিত্য শিল্পকর্মে বাংলার মুসলমানদের ঠাঁই হলো না। এটা আমি বলছি বিংশ শতাব্দী শুরুর দিক এবং 19 শতাব্দীর শেষ দিকের কথা। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা কিংবা বঙ্কিমের আনন্দ মঠে বাংলার অধিকাংশ মুসলমান অপর হলেন, যার ফলে বাংলার মুসলমান সাহিত্য বলে একটি ধারা গড়ে উঠলো, যার এবং তার ঠিকই যে খুঁজে পেলাম মধ্যযুগের আরাকান রাজসভায়। উচ্চকোটির হিন্দু পণ্ডিতরা বহুদিন আগে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ঠাহর করে এসেছেন। এই বাংলা ভাষা কেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদ 20 শতকের গোড়ায় প্রথমে ভারতীয় উচ্চবর্ণের হিন্দুদের বলয়ে ভারতীয় কিংবা হিন্দু জাতীয়বাদের নামে আগাও রইল, যার বিপরীতে বাংলায় নবাব পরিবার ও আপনার মুসলমানদের পৃষ্ঠপোষকতায় আমরা মুসলিম বাংলা সাহিত্য পেলাম। বাংলা নবাবগণ বাংলাভাষী ছিলেন না, তবে আধুনিক কালে বাংলার মুসলমানদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। আপনার খোঁজ করে দেখতে পাবেন, আমার যে ফটোগ্রাফিক সোসাইটি প্রথম ঢাকার, এর নবাবদের ওখানে তৈরি হয়েছিল, বা থিয়েটার কিংবা আপনি ড্যান্সের কথা যদি বলেন, এগুলো প্রথম প্রাথমিক চর্চা নবাবদের
এই পরিবার, যদি একটু এলিট স্পেসে ছিল, কিন্তু ওখানে প্রথম আমরা দেখতে পাই এগুলা। পাকিস্তান হতে বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন আমরা অবাঙালি যা প্রায় জাতীয়ভাবে বর্জন করলাম। আমরা পাকিস্তানের প্রথম ন্যাশনাল ড্যান্সার চট্টগ্রামের বুলবুল চৌধুরীকেও বাতিলের খাতায় ফেলে দিলাম সময়ের আবর্তে। 60-এর দশকে ঢাকা কেন্দ্রিক বাঙালি সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা রবীন্দ্রনাথকে যেভাবে ক্লেম করলাম বটে, কিন্তু পাকিস্তান পিরিয়ডের ঢাকায় নির্মিত উর্দু সিনেমা আমরা আর ক্লেম করলাম না। ছায়ানট চারুকলা কেন্দ্রিক বাঙালি সাংস্কৃতিক চর্চায় আমাদের যতটা বেঙ্গল স্কুল অফ আর্ট স্থান পেল, করাচি স্কুল অফ আর্টের তেমন প্রচার হলো না। স্বাধীনতা পরবর্তী সময়ে ছায়ানট ও চারুকলা যেমন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে, বুলবুল ললিতকলা একাডেমি কি তেমন পৃষ্ঠপোষকতা পেয়েছে কি? এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।